তোমাদের বাড়ির কাজ দিছিলাম 10 নাম্বার, একটু জেনে নেই যে তোমরা পারছো কিনা। 10-এর এ, এটার প্রথম অঙ্কটার অ্যান্সার কি হবে? কে কে বলতে পারবা? 10 দুইজন নির্দিষ্ট বালককে সবসময় অন্তর আমরা জানি 12C3 আর সবসময় বাদ দিয়ে কত রকম। এক্সেলেন্ট। 12-এর একের অ্যান্সার হবে 12C3, আর আগে হবে 2C2। 10-এর এ এর এক নেটটা মনে সমস্যা করতেছে আপনার। নাম্বারের উত্তরটা হবে 2C2। ইন্টারনেট কি সমস্যা করতেছে? একটু দাঁড়াও, আমি ভাইরা সবাই কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? জি ভাই। ওকে, 12 জন আছে, সাপোজ এরকম 12 জন। 12 জন আঁকতে গেলেও তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। পার্টিকুলার দুইজন, এদেরকে বলছে আমি নির্বাচন করবই, মানে সাপোজ এই দুইজন, এদেরকে আমি নিবই, তাহলে 2C2। আর বাকি রইল 10 জন। এই 10 জন থেকে 5 জন বাছাইয়ের ক্ষেত্রে কয়জন নিতে হবে বলো? 3 জন। 10C3। বলো এই দুইজনকে কখনোই নিব না, তাহলে বাছাইয়ের উপায় কি? এই 2C0 ইন্টু 10C5। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? এই দুইজন থেকে আমি কাউকে নিব না, আর বাকি 10 জন থেকেই আমাকে 5 জন নিতে হবে। ক্লাসের সবাই কি বুঝছো? আমি একটু রেসপন্স চাচ্ছি সবার। ওকে, 10-এর বি নাম্বারটা দেখো। 10-এর বি নাম্বার এই চ্যাপ্টারে কেন দিছে আমি সেটাই বোধগম্য না, কারণ হচ্ছে এটা পুরোপুরি বিন্যাসের ম্যাথ। প্রশ্নটা পড়ো। বলছে 10টা বস্তু থেকে 5টা নিয়ে বিন্যাস করব। নরমালি এটা 10p5 হইতো, কিন্তু বলছে কতগুলি বিন্যাসে দুটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। ওকে, তো 10টা বস্তু আছে, এর মধ্যে আমি 5টা নিয়ে বিন্যাস করব, কিন্তু সমাবেশ না। যারা সাপোজ তোমাকে আমি এটা দিয়ে বুঝাই, এখানে সাপোজ 10 জন আছে, আর এখানে 5টা সিট আছে। এই 5টা সিটে এই এখান থেকে 5 জন বসবে। সবাই ভালো করে শুনুন। তো আমাকে বলো বিশেষ দুইজন আছে যাদেরকে আমি সিলেক্ট করবই, তারা কি এই 5টা সিটের মধ্যে যে কোনো দুইটা সিটে বসবে না? বিন্যাস করতেছি, যারা বলো এই দুইজন এই 5টা সিটের মধ্যে যে কোনো দুইটা সিটে বসবে। কত রকম ভাবে বসতে পারে? এই বিশেষ দুইজনকে আমি এখানে বসাবই। এখন আমার কাছে 5টা সিট আছে, তো দুইটা বিশেষ বস্তু এই 5 জায়গায় বিন্যাস হইতে পারে 5p2। তো ধরো তারা বসে গেল কোনো একটা জায়গায়, আমি জানি না কোথায় বসছে, 5p2 আকারে। এখানে কয়টা জায়গা খালি আছে বলো তো ভাইয়া? 3টা। কয়টা? 3টা সিট খালি আছে। আর লোক কয়টা বাকি আছে? 10টা। 8 জন। 8 জন। এই 8 জনের মধ্যে এই 3টা সিটে কত রকম ভাবে বিন্যাস করা যেতে পারে? 8C3। গুণ হবে, অংশ বিন্যাসের গুণফল। অঙ্কটা কি বুঝতে পারছো? এটা পুরোপুরি বিন্যাসের অঙ্ক। এই চ্যাপ্টারে দেওয়াটা একদম ঠিক হয় না। সবাই কি আমার কথা বুঝছো? এখানে তো ভাইয়া ক্লাসের সবাই এখানে তো পজিশন ভাইয়া উল্লেখ করেনি ভাইয়া, তাহলে সমাবেশ কেন করলাম না? ও তাই, দাদা 1 মিনিট একটু উল্লেখ করি। ও পজিশন বলে নাই কেন? ও দুঃখিত দুঃখিত ভাই, আমি ভুল করছি, সরি। হ্যাঁ ঠিকই বলছো, পজিশন বলে নাই। 5C2 ইন্টু 8C3 করে ফ্যাক্টোরিয়াল 5 হবে। থ্যাংক ইউ, ঠিকই বলছো।
আগে তো আমাকে সিলেক্ট করতে হবে, তারপরে 5টাকে নিয়ে বিন্যাস করতে হবে। সো এটা হ্যাঁ ঠিকই বলছো তুমি, এটার উত্তর বাছাই করে তারপরে বিন্যাস হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? যেহেতু পজিশন বলে নাই কোথায়, আগে 5টাকে সিলেক্ট করে কোনটা কোনটা আর হোমওয়ার্ক দিছিলাম? 10, 18 2 বোধহয় পারছো নাকি? পারছো না সবাই? জি ভাইয়া পারছি। ওকে, আমাদের কোন 3টা বাকি ছিল? মোস্ট প্রবাবলি 19, 21 আর 25, সরি 24। শেষ থেকে শুরু করি, সবাই একটু কষ্ট করে 24 নাম্বারটা পড়ো। ভেরা, সাজানো মানে কি বলো? সাজানো বলতে কি বোঝায়? বিন্যাস। বিন্যাস নাকি সমাবেশ? বিন্যাস। বিন্যাস। ভেরা, অঙ্কটা ভালো করে শুনো, অঙ্কটা জাস্ট এক লাইনের একটা অঙ্ক, তোমাকে এটা ভালো করে বুঝতে হবে। বলছে যে একটা বালকের কাছে 6টা কালারের, মানে সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি, কালো, এই 6 কালারের 4টা করে করে মার্বেল আছে। সে প্রত্যেকবার 3টা করে মার্বেল টেবিলে সাজাইলে কতগুলি উপায়ে সে সাজাইতে পারবে? 3টা করে মার্বেল নিবে। এখন বিষয়টা হইল ভেরা, এই জায়গাটা তোমাদের একটু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। ভেরা, সেম জিনিসে কি কোনো বাছাই হয়? একদম একই জিনিসে কি কোনো বাছাই হয়? না স্যার। না ভাইয়া। ওকে, তো আমি অঙ্কটা কালারগুলি একটু বইলো, সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি, কালো। ওকে, এরা আগে বলতেছি যে সাজানো বলতে বিন্যাস বোঝায়। তো আগে বাছাই করে, যেহেতু পজিশনটা এখানে বলে নাই যে কোন মার্বেল আগে কোন মার্বেল পরে, দ্যাট ইজ ওয়াই আমাকে আগে সিলেক্ট করতে হবে, মানে বাছাই করতে হবে, দেন বিন্যাস করতে হবে। এরা কালারগুলি একটু বলো তো। সাদা, সাদা, তারপর লাল, লাল, হলুদ, সাদা, লাল, হলুদ, নীল, নীল, বেগুনি। বেগুনি আর কালো। জি। প্রত্যেকটা কালারের 4টা করে করে মার্বেল আছে। সবচেয়ে ভালো হইতো আমি যদি কালার ওয়াইজ দেখাই দিতে পারতাম তোমারে। আচ্ছা, এতগুলা কালার আমার কাছে নাই, থাকা। প্রত্যেকটা কালারের 4টা করে করে মার্বেল আছে। ভেরা, এখানে প্রশ্নে একটা জিনিস ভুল আছে, আমি ভুলটা কারেকশন করে দিচ্ছি তোমাদের। প্রশ্ন পুরোপুরি পড়ো। প্রশ্নে একটা কথার ভুল আছে। কথার ভুলটা হলো ভিন্ন ভিন্ন আকারের, এই কথাটা হবে না ভাইয়া। মানে ভিন্ন আকারের যদি হয় তাহলে কি প্রত্যেকটা মার্বেল আলাদা আলাদা হয়ে যাচ্ছে না? সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ভিন্ন আকারের যদি হয় তাহলে প্রত্যেকটা আলাদা মার্বেল হয়ে যাচ্ছে, তাইলে উত্তরটা জাস্ট কি হইতো বলো? 24p3। আমি কি বুঝাইতে পারতেছি? প্রত্যেকটা যদি আলাদা আলাদা আকারের হয় তাহলে 24টা ভিন্ন আকার, তা 24টা থেকে 3টা নিয়ে বিন্যাস করা যায় 24p3। ভিন্ন ভিন্ন আকার কথাটা হবে না, কারণ বইয়ের অঙ্কের অ্যান্সার অনুসারে এই 4টা সেম, এই 4টা সেম, এইভাবে ম্যাথটা করা হয়েছে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবারে আসো আমরা ছক করে ম্যাথটা করি। 24 নাম্বার, বালকটি 3টি মার্বেল নিয়ে নিম্নলিখিত উপায়ে সাজাতে পারবে। খুব মনোযোগ দিয়ে ম্যাথটা বুঝছো। যে 3টা ম্যাথ আমি করাবো আজকে, প্রত্যেকটা বুঝার অনেক বিষয় আছে, নাইলে লাস্ট ক্লাসে করাই ফেলতাম। নং বা ক্ষেত্র বলতে পারো, সাজানোর বাছাইয়ের ধরন,
বাছাইয়ের উপায়, সাজানোর উপায়। সাজানোর উপায়। ওকে, প্রথম ক্ষেত্র ভেড়া তোমাকে মানে বালকটারে বলছে এইরকম 24টা মার্বেল আছে, কিন্তু এই চারটা আবার সেম, এই চারটা সেম। ভেড়া সেম জিনিসে কি কোনো বাছাই হয়? মানে এই চারটা সাদা থেকে আমি যদি 3টা সাদা নেই, এটা কি 4C3 হবে? আমি জানতে চাই তোমার কাছে। কখনোই হবে না, কারণ বাছাইয়ের উপায় একটাই হবে। তুমি এই চারটা সাদা থেকে এই 3টা নাও, বা এই 3টা নাও, বা এই 2টা আর এটা নাও, ব্যাপারটা কি সেম না? এগুলো তো সেম। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে তিনটা মার্বেল যদি একই কালারের হয়, 3টি একই রঙের মার্বেল, ভালো করে বুঝছো, 3টা ক্ষেত্র আছে এখানে। 3টা যদি একই রঙের মার্বেল হয়, তাহলে বাছাইয়ের উপায় কয়টা হবে? ক্লাসের কে বলতে পারবা? বালকটা একই রঙের 3টা মার্বেল নিবে, বাছাইয়ের উপায় কত হবে? যে বলতে পারবা তার ভবিষ্যৎ উজ্জ্বল। 61। এক্সিলেন্ট, কে জানি বললো 61। চমৎকার ভাইয়া, থ্যাংক ইউ। কারণ এইখানে আসলে বাছাই করব মার্বেল না, কালার। কালার কয়টা আছে ভাইয়া? 6টা। তুমি নিয়ত করবা একটা কালার, যে আমি সাদা নিব, তাহলে 1 খাবলা দিয়ে 3টা সাদা নিয়ে নিবা। সাপোজ আমি লাল নিব, 1 খাবলা দিয়ে 3টা লাল নিয়ে নিবা। ওইখানে কোনো বাছাই নাই, কারণ এগুলো সেম। তোমাদের কি বুঝাইতে পারছি? তুমি একটা কালার চয়েস করবা, যার তুমি 3টা নিয়ে নিবা। বুঝাইতে পারতেছি আমি? বাছাইয়ের উপায় হবে 61। তুমি একটা কালার চয়েস করবা, যার 3টা মার্বেল নিয়ে নিবা। মানে এখানে চয়েসটা হচ্ছে কালারের, নট মার্বেল সংখ্যা। কারণ মার্বেল সংখ্যা তো প্রত্যেকটাই 4টা করে আছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? এই 6টা বাছাই কি জানো? আমি যদি তোমাকে লিখে দিই, WWW, RRR, YYY, বুঝতেছো সবাই? বলতো যারা এই 3টা কত রকম ভাবে সাজানো যায়? কে বলতে পারবা? 3C1। এই 3টা না 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 সাজানো ভাইয়া, তোমরা কেউ বলতে পারতেছো না। 3টা 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল এক হবে, একভাবেই সাজানো যায়। এই ডাব্লিউ আগে পরে নিয়ে, মানে মার্বেল আগে পরে নিলে আলাদা কোনো বিন্যাস কি হবে? মানে 3টাই সাদা মার্বেল, এখন তুমি ওই সাদাটা এখানে আনলা, ওই সাদাটা এখানে নিলা, তাতে কি আলাদা কোনো বিন্যাস হবে? মানে তোমার হাতে 3টা মার্বেল আসছে, এই 3টা মার্বেল এইদিক ওইদিক করে বিন্যাস কি আর আলাদা হবে? নো। তাহলে সাজানোর উপায় কি হবে? আমি একটু কনফিউজড, আমি তোমাদের বুঝাইতে পারতেছি কিনা। সবাই কি বুঝছো এটা? ক্লাসের সবাই? জি ভাই, বুঝছি। ওকে, নেক্সট সেকেন্ড কেস। ভাইয়া সবার উত্তর পাইলাম না, সবাই কি প্রথম কেসটা বুঝছো? মানে তুমি একটা কালার চয়েস করবা, 6টা কালার আছে, সেই কালারের 3টা নিয়ে নিলা। যেহেতু একই কালারের 3টা, তাহলে বিন্যাসের উপায় কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এরকম 6 রকম হয়, তাহলে 6 × 1 আলটিমেটলি 6ই হবে। সেকেন্ড কেসটা যদি বুঝতে পারো, তাহলে এই অঙ্ক হয়ে গেছে। সেকেন্ড কেসটা হলো 2টা একই রকমের আর আরেকটা ডিফারেন্ট রঙের। দেখি কে বলতে পারো। 2টি একই রঙের মার্বেল এবং অপরটি ভিন্ন রঙের। যে বাছাইয়ের উপায়টা বলতে পারবা, তাদের জন্যই ইঞ্জিনিয়ারিং ভর্তি, আর বাকিদের জন্য চিন্তা করে দিবা যে আমার দ্বারা হবে না। কে বলতে পারবা বাছাইয়ের উপায়? 6C2 হয় নাই তোমার জন্য? 6C2 × 5C1। ভাইয়া অল্পের জন্য মিস করছো ভাইয়া, আমাকে খালি 4C1 একটু বলি। 62 হবে না ভাইয়া, আমার কথাটা শুনে নাও।
তোমরা 6C2 কেন বলতেছো যে দুইটা একই রঙের মার্বেল? এই কারণে ভাইয়ারা, তুমি একটা কালার চয়েস করবা, সেইখান থেকে দুইটা সাদা মার্বেল নিবা সাপোজ, এটা কি বাছাই করার কিছু আছে? ভাইয়া 6C1 হবে 6C1 into হ্যাঁ, 5C কারেক্ট। 6C1 into 5C1 হবে। তোমরা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ? এটা না তোমরা কারো কাছে বুঝতে পারবা না, শুধু আমার কাছে বুঝার আশা করতে পারো। তুমি আগে নিয়ত করবা যে একটা কালার আমি চয়েস করব, যার থেকে আমি এক খাবলা দিয়ে দুইটা নিব। তাইলে বলো এখানে 6টা কালার আছে, তুমি একটা কালার চয়েস করবা যেটা থেকে খাবলা দিয়ে দুইটা নিবা। বুঝতে পারছো? এটা হচ্ছে 6C1। সাপোজ তুমি সাদা নিছো, এবার তোমাকে আরেকটা কালার নিতে হবে, তুমি সাদাটা নিতে পারবা না, তার মানে তোমার 5টা কালার আছে, তুমি একটা কালার চয়েস করবা যার একটা নিবা। এই কারণে 5C1। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি জি ভাইয়া। ভাইয়া। আবার বলি, মনোযোগ দিয়ে শুনো, আমি জানি কনসেপ্টে প্রবলেম হবে, আবার বলি। প্রথমে তুমি একই কালারের দুইটা নিবা, মানে দুইটা নিতে আমার কোনো প্রবলেম নাই, কারণ 4টা করে মার্বেল আছে। তুমি খালি একটা কালার চয়েস করবা, 6টা কালার থেকে একটা কালার চয়েস করবা, যার দুইটা নিয়ে নিবা। সেই দুইটা নিতে কোনো বাছাই হয় না, কারণ মার্বেল গুলি সেম। দ্যাট ইজ ওয়াই 6C1 হবে। আর যেই কালারটা নিলা ওই কালারটা আবার যদি নাও, তাহলে তো তোমার একই কালারের 3টা হয়ে যাচ্ছে। এটা তো আমি আগের ক্ষেত্রে করেই ফেলছি। তোমার আরেকটা ভিন্ন রঙের হইতে হবে, এই কারণে ওই কালারটা বাদে কালার আছে আর 5টা, তাহলে 5টা থেকে একটা কালার চয়েস করে তুমি তার একটা নিবা। এই কারণে 5C1 হয়েছে। যারা বাছাইয়ের উপায়টা কি সবাই বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো এইটা আসলে মার্বেল সিলেক্ট কেমন হয়েছে বলো তো? সাপোজ ধরো কালো কালো, কালো কালো আর লাল, এই দুঃখিত, লাল আর ধরো কালো কালো, বলতো এই তিনটাকে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? 3 factorial by 2 factorial. Factorial by 2 factorial. এক্সেলেন্ট, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, ভেরি গুড। কয়বার এরকম কয়টা আছে? 30টা। 30, তাহলে উত্তর 90। নেক্সট, ভেরা বলো তো লাস্ট কেসটা কি? তিনটা সেম, দুইটা সেম, একটা ভিন্ন, আরেকটা কি কেস আছে? তিনটাই ভিন্ন। তিনটাই ভিন্ন রং। ভাই এটা সবচেয়ে সোজা, আমাকে হতাশ করো না, বলো এটা। 6C1 into 5C1 into 4C1. আচ্ছা, তুমি যেটা বলছো ভেরা, সেটা না বলে 6C3 বলা যায় না? ভেরা 6টা কালার থেকে তুমি 3টা কালার চয়েস করবা, 6টা কালার থেকে তুমি 3টা কালার চয়েস করবা। ভালো করে শুনো, 6টা কালার থেকে 3টা কালার চয়েস করবা, যার 3টা নিবা একটা একটা করে। তাহলে কি 6টা কালার থেকে তুমি কালার 3টা চয়েস করতেছো না? এটা 6C3 হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি মানে তুমি কি নিতে পারো? WRI YIV। তো এবার বলো এগুলাকে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? এইগুলা 20 into 3 factorial. 20 into 3 factorial, এক্সেলেন্ট, সেটা হচ্ছে 120। সো দ্যাট এগুলা কি যোগ হবে না গুণ হবে? আচ্ছা ভাইয়া, v কে কি ভাইয়া 6C2 বলা যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, b ক্ষেত্রটাকে কি ভাইয়া 6C2 বলা যায়? হ্যাঁ, b নাম্বারটাকে কি ভাইয়া 6C2 বলা যায়? না 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 না, নো। 6C2 মানে কি বলতো? 6 into 5 by 1 into 2, 15 হচ্ছে তো, তো 30। সবাই কি বুঝতেছো? মানে এখানে দুইটা কালার চয়েস করবা, ব্যাপারটা তো তা না। একটার আবার দুইটা, মানে আগে তোমাকে দুইটাটা সিলেক্ট করতে হবে, তারপরে তোমার পরেরটায় যেতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? আরেকবার একটু বুঝে দেন। মানে তোমার কথাটা আমি বলে দিই, এটা আলাদা আলাদা কেন করছিলাম, কারণ একটা হলো দুইটা আর একটা হলো একটা।
তো তুমি তো খালি দুইটা কালার চয়েস করলে, তখন কি হইলো, জাস্ট দুইটা মার্বেল নেওয়া হইলো, বুঝছো? তাই জি ভাই, বুঝতে পারছি। ওকে। সো সাজানোর মোট উপায় হবে 6 প্লাস 90 প্লাস 120 216। এরা আমরা এইটা মানে আমি যখন এইচএসসি পাস করছি, এইচএসসি পাস করে ওইটা বুঝতে পারিনি, মানে এটা ছাড়াই চলে গেছি পরীক্ষা দিতে মুখস্থ টুকস্থ করে, কেন এটা হইলো কি হইলো এত কিছু বুঝার চেষ্টাও করতে পারিনি। তো যাই হোক, আই হোপ আমি তোমাদের বুঝাতে পারছি। তিনটা ভিন্ন রংটা আমার এখনো ক্লিয়ার লাগতেছে না, আমার একটু স্বাভাবিক আচ্ছা, তিনটা ভিন্ন রং হইলো, তোমার কাছে 6টা কালার আছে, তুমি কি চয়েস করবা বলো তো? তুমি কিন্তু মার্বেল চয়েস করতেছো না, তুমি চয়েস করতেছো কালার। তাহলে বলো যে তিনটা 63 হবে না, 6টা থেকে তুমি 3টা কালার চয়েস করতেছো। তো আগেরটায় 62 হইলো না, তাইফের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। 62 হইলো না কেন? 62 মানে হইলো 6টা থেকে 2টা কালার বাছাই করা, কিন্তু আমি ওই কালারের, এটা তো দুইটা আলাদা ক্ষেত্র, আমি একটা কালারের নিব 2টা, আর একটা কালারের নিব 1টা, এই কারণে আমাকে এটা আলাদা করতে দিচ্ছে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাই, বুঝছি ভাই। ওকে। সো আমি যদি বলতাম যে দুইটা এক রঙে, দুইটা ভিন্ন রঙে, তখন আমি 62 বলতাম আর কি। তো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 24 নাম্বার গেল। পরবর্তী অঙ্কে চলে যাই। 19 21 দুইটা ম্যাথ বাকি ছিল। 19 নাম্বার সরি 21 নাম্বার অঙ্কটাই দেখো কি বলছে, দুইটা ধনাত্মক চিহ্নকে পাশাপাশি না রেখে m সংখ্যক ধনাত্মক আর n সংখ্যক ঋণাত্মক চিহ্নে কত রকমে এক সারিতে সাজানো যায়? ক্লাসে কে বলতে পারবা ভাইয়া সাজানো মানে কি? বিন্যাস। বিন্যাস। ভাইয়া বলছে পজিটিভ সাইন গুলাকে পাশাপাশি রাখবো না। পজিটিভ সাইন গুলাকে পাশাপাশি রাখবো না, এইটার মানে কি বলতো? নেগেটিভের গ্যাপে গ্যাপে রাখবো। সবাই কি বুঝতেছো? জি ভাই। মানে নেগেটিভের গ্যাপে গ্যাপে আমরা পজিটিভ সংখ্যাগুলিকে রাখবো, তাহলে পজিটিভ গুলা পাশাপাশি থাকবে না। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এখানে একটা পয়েন্ট বলছে এম এর চেয়ে এন বড়। সাপোজ আমি উদাহরণটা দেই, কথাগুলি আসলে কি মানে যত যাই বলো, যদি আমরা অফলাইন ক্লাস নিতাম ফিজিক্যাল এক্সপ্রেশন থেকে এই জিনিসগুলো আরো ভালো বোঝা যায়। আমি জানি না তোমরা কতটুকু, আমি চেষ্টা করতেছি, আমার আপ্রাণ চেষ্টা করতেছি, যদি এটা পসিবল হয় আর কি। সাপোজ উদাহরণটা দিয়ে বলি, অফলাইন ক্লাসে আপনার কোনো প্ল্যান আছে সামনে? অফলাইন ক্লাস ভাই আমরা, হ্যাঁ অবশ্যই গভর্নমেন্ট আগে বলতে হবে তো যে শিক্ষা প্রতিষ্ঠান মানে ধরো যে সীমিত আকারে খুলছে, এই সীমিত আকার বললে তো আমরা খুলে দিতাম। সবাই কি বুঝতেছো আমার কথা? অনেক জায়গায় তো ভাইয়া নেয় ভাইয়া অফলাইনে কোচিং করায়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা অনেক টিচার নেয়, মানে অনেক টিচার নিবে। আমরা যেদিন নিব না ওই দিন দেখবা যে শাহেদ স্যার মানে আসতেছে নিউজ, শাহেদ স্যার গ্রেফতার এই করোনাকালীন সময়ে, মানে এরকম পড়ানোর কারণে গ্রেফতার হয়ে গেছে। যাক, তো এবার মনোযোগ দিয়ে শুনো, আমাদের শত্রু আছে ভাই, আমি জানি না, মানে অন্যান্য আমাদের চেয়ে বিখ্যাত টিচার আছে, আমাদের চেয়ে বেশি শত্রু নাই। তো সমাবেশের এই পয়েন্টটা সাপোজ আমি একটু উদাহরণ দিয়ে বলি, যে সাপোজ লাল কালারে যাদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে সাপোজ ছেলে, সে ছেলে আছে হলো 6টা, আর নীল কালারে যাদেরকে দেখতে পাচ্ছ এরা মেয়ে। আমাকে বলছে দুইটা মেয়েকে আমি পাশাপাশি বসাবো না, তাহলে কত রকম ভাবে তাদেরকে সাজানো যাবে এই 10 জনকে? তাইলে বলতো ভেরা মেয়েরা যে নীল কালারে এরা কোথায় যাবে? ছেলেদের মাঝখানে, এটা ছেলে মাঝখানে, ছেলেদের গ্যাপে গ্যাপে, মানে এই গ্যাপ আছে কয়টা বলতো? আসো একটু ফাইন্ড আউট করি। 1 2 3 4 5টা, আরো 2টা জায়গা আছে বলতো, এখানে আর এখানেও বসালেও হয় না? সবাইকে আমার কথা বুঝতেছো? দুই পাশে 2টা। তো ছেলেদের গ্যাপে গ্যাপে বা এই সাইডে বসালেও তো হচ্ছে একটা মেয়েকে, তাই না? একটা যে কোনো সবার আগে যদি বসাই দিই তাও তো চলে নাকি? চলে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, ছেলে যদি 6 জন হয়
তাহলে মেয়েদেরকে আমি কয় জায়গায় বসাইতে পারি বলো তো? 7 জায়গায়। কয় জায়গায় বসাইতে পারি? মেয়েদের জন্য সিট কয়টা আছে বলো? 7টা। 7। ছেলে যদি 6টা হয়, জায়গা হয় 7টা। তাহলে এই 7টা জায়গায় 4টা মেয়েকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? সাজাবো, ডাইরেক্ট সাজায় দাও। 7 জায়গায় 4টা মেয়েকে 7p4 কত রকম? এক্সেলেন্ট, 7p4। আর তাতে তো মেয়েরা বিন্যাস হইল, ছেলেদের বিন্যাস তো এখনো হয়ই নাই। ছেলেরা কয়টা আছে বলো তো? 6টা। ছেলেরা 6টা। তারা কোথায় বিন্যাস হবে বলো তো? নিজেদের মধ্যে না? এ ওইখানে যাবে, ওইখানে যাবে। 6 আমার তো factorial বলে নাই ইনটু হবে 6 ফ্যাক্টোরিয়াল। আমি জানি না আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা ক্লাসের সবাইকে। বিন্যাসটা কি বুঝছো? আমাকে বলছে মেয়ে পাশাপাশি বসানো যাবে না, তার মানে ছেলেদের গ্যাপে গ্যাপে মেয়েদেরকে বসাইতে হবে। ভাইয়েরা একটা কথা বলো, মেয়ের সংখ্যা যদি বেশি হইতো তাহলে কি তুমি ছেলেদের গ্যাপে গ্যাপে বসাইতে পারতা? সাপোজ মেয়ে যদি 9টা হইতো আর ছেলে 6টা, পারবা এই কাজটা করতে? ভাই মেয়েদেরকে বসাবো। পারবা? হ্যাঁ, মানে আমি কথা বলছি উল্টা। হ্যাঁ, তখন তো উল্টা হইতো। এই কারণে প্রশ্নে একটা কথা বলা আছে। ভাইরা ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। আমি 3টা অঙ্ক অনেকটা সময় নিয়ে করাচ্ছি, এর পিছনে রিজন আছে। বলছে 2টা ধনাত্মক চিহ্ন পাশাপাশি না রেখে m সংখ্যক ধনাত্মক আর n সংখ্যক ঋণাত্মক চিহ্ন কত রকম ভাবে সাজানো যায়। এখানে একটা প্রশ্ন বলছে যে m এর চেয়ে n হইল বড়। কেন বলো তো এই কথাটা বলছে? কারণ ঋণাত্মকের গ্যাপে গ্যাপে আমি ধনাত্মক বসাবো, তাহলে ঋণাত্মকটা বেশি হইতে হবে না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাই। ঋণাত্মকের গ্যাপে গ্যাপে ধনাত্মক বসাইতে হবে, তাহলে ঋণাত্মক সংখ্যা বেশি হতে হবে। এটা কি বুঝতেছো? ভাইয়া জি ভাই। ওকে, এবার বলো দেখি কয়জন বুদ্ধিমান আছো। n সংখ্যক নেগেটিভ সংখ্যা, n সংখ্যক নেগেটিভ সংখ্যার মাঝখানে কয়টা আর দুই পাশে তো 2টা, মোট কয়টা জায়গা আছে? n+1 n+1। n+1। এক্সেলেন্ট। n সংখ্যক ঋণাত্মক চিহ্নের মাঝে n-1 এবং দুই পাশে 2টি, সর্বমোট শূন্যস্থান কত? ভেড়া একটু বলো। n+1টি। আমি কি বুঝাইতে পারতেছি? ভেড়া m আর n দিয়া জিনিসটাকে একটু পেঁচাই দিছে। তাহলে বলো n+1 সংখ্যক স্থানে, মানে 7টা স্থানে m সংখ্যক মানে 4টা ধনাত্মক চিহ্ন সাজানোর উপায় কত হবে? ক্লাসের কয়জন পারবা? n+1 সংখ্যক স্থানে n+1pm। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া ক্লাসের সবাইকে? আবার বলো, এরা আবার নিজেরা বিন্যাস হতে পারে না? নেগেটিভ গুলা, এগুলো তো নেগেটিভ। আবার n সংখ্যক ঋণাত্মক চিহ্ন নিজেদের মধ্যে বিন্যাসের উপায় কত হবে? n factorial এক্সেলেন্ট, n ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো বিন্যাসের মোট উপায় কত হবে? বিন্যাসের মোট উপায় এই দুইটা গুণ হবে, অংশ বিন্যাসের গুণফল n+1pm ইন্টু n ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা ভাঙো, উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে 2টার মাইনাসের ফ্যাক্টোরিয়াল। ও সরি, দুঃখিত, আমি ভুল করছি, নিচেরটার ফ্যাক্টোরিয়াল হবে না, সরি।
সবাই কি বুঝতে পারছো? ফ্যাক্টোরিয়ালটা ভাঙায় নিস, মানে NPR এর সূত্র মনে আছে, উপরেরটা ফ্যাক্টোরিয়াল আর নিচে হলো দুইটার মাইনাসের ফ্যাক্টোরিয়াল। এটার উত্তর এইটাই। আমি কি সবাইকে অঙ্কটা বুঝাতে পারছি? জি ভাইয়া। ভেরা, আমি এই কারণে তোমাকে এতগুলা সময় নিয়ে করাচ্ছি, কারণ এই অঙ্কগুলা কিন্তু আমি নিজে বুঝতে অনেক সমস্যা হয়েছিল আমি যখন HSC লেভেলে পড়তাম। তো ভালো করে ম্যাথগুলা দেখো, এটা কিন্তু মান দিয়ে দিতে পারে, মানে সে 8টা 10টা এইভাবে করে মান দিয়ে দিতে পারে। এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, অনেকদিন ধরেই করতেছি চ্যাপ্টার। MCQ পরীক্ষা হবে কিন্তু এই চ্যাপ্টারের উপরে। আজকে কোশ্চেনটা দিয়ে দিব গ্রুপে। 5.1 এর প্রশ্ন পরীক্ষা পাইছি 12 জনের। তোমরা ব্যাচে দেখতেছি এখনই আসো 26 জন, আই গেস ব্যাচে 30 জন আছে। তোমরা একটু পরীক্ষাটা দিয়ে দিও। 19 নাম্বার ম্যাথ বলছে একটা সমতলে 13টা বিন্দু আছে, 5টা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয় আর বাকিগুলির যে কোনো 3টি সমরেখ না, মানে যে কোনো 3টা একই সরল রেখায় অবস্থিত না, কিন্তু 5টা বিন্দু একই সরল রেখায় অবস্থিত, বিন্দুগুলো যোগ করে জয়টা সরল রেখা পাওয়া যায় সেটা নির্ণয় করো, আর যতগুলা ত্রিভুজ গঠন করা যায় তা নির্ণয় করো। এরা এই অঙ্কটা থেকে MCQ আসবে, গ্যারান্টি সহকারে লিখে রাখতে পারো। কলেজ পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। আমি তোমাদের ভেরা মনে আছে কয়টা পয়েন্ট লেখাইছি? 6টা না? মনে আছে নাকি 5টা? 6টা। হ্যাঁ 6টা। তো লাস্ট পয়েন্টটা লেখো এই লাস্ট অঙ্কে। আমি এটা প্র্যাকটিক্যালিও দেখাই দিব। ফর্মুলা হলো 7। এটা লিখে রাখো, অ্যাডমিশন টেস্ট এই ধরনের প্রশ্ন মানে স্যারদের খুবই পছন্দ, মানে কারো কনসেপ্ট ক্লিয়ার কিনা ইজিলি বোঝা যায়। ফর্মুলা 7, n সংখ্যক বিন্দুর মধ্যে r সংখ্যক সমরেখ হলে সরল রেখার সংখ্যা NC2 মাইনাস RC2 প্লাস 1, আর ত্রিভুজের সংখ্যা হচ্ছে NC3 মাইনাস RC3। ওকে, এবারে আসো আমরা পয়েন্টটা খুব ভালো করে বুঝার চেষ্টা করি বেরা, ঠান্ডা মাথায়। বেরা, একটা সমতল, সমতল ধরো এই হোয়াইট বোর্ড, হ্যাঁ এটা এখনই দেখো না, পরে বুঝাবো আমি। এখানে ধরো 6টা বিন্দু আছে। বেরা বলবা 6টা বিন্দু দিয়ে কয়টা সরল রেখা তৈরি করা যায় যদি যে কোনো 3টা বিন্দু সমরেখ না হয়? 5টা। খুব সোজা, এটা আমি আগে পড়াইছি তোমাদের। 6টা বিন্দু দিয়া কয়টা সরল রেখা তৈরি করা যায়? 62, 15 হবে। আমি কি বুঝাইতে পারছি নাকি আমি দেখাই দিব তোমাদের কেমনে? ভাইয়া ষড়ভুজে তোমাদের কি মনে আছে ষড়ভুজের সরল রেখার সংখ্যা 15টা? জি স্যার। তোমরা যদি দেখতে চাও আমি দেখাই দিতে পারি। 1 2 3 4 5, বি থেকে গণ 6 7 8 9, সি থেকে গণ 10 11 12, ডি থেকে গণ 14 15, ডি থেকে গণ সরি 13 14, এটা 15। তার মানে 6টা বিন্দু থেকে 2টা বিন্দু করে নিয়ে মোট 15টা সরল রেখা তৈরি করা যায়। আমি কি ক্লাসের সবাইকে বুঝাইতে পারছি? জি ভাই। 62 হচ্ছে 15টা, মানে 6টা বিন্দু হলে সরল রেখা হবে 15টা। ত্রিভুজ কয়টা হবে বলতো 6 বিন্দু থেকে? 63 20টা হবে। ভেরি গুড। এইবারে এটা তো আমি নরমালি বুঝলাম, কিন্তু এবার একটু গিট্টু লাগাই দিছে। বলছে কি 6টা বিন্দুর মধ্যে 3টা আবার একই সরল রেখায় অবস্থিত।
ভালো করে শুনো। এ বি সি ডি ই এফ। ভেরা এখানে প্রবলেম হইল এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত, তাহলে এইবার কি 15টা সরল রেখা হবে? ভেরা না স্যার। আমি একটু বুঝাই বলি, এবার 15টা হবে না। কারণ ভেরা এবার 15টা হবে না, কারণ হইল এই তিনটা যে একই সরল রেখায় অবস্থিত, তাহলে বিই রেখা লিখলে তাহলে বিএফ আর এফই রেখা লেখাটা কি দরকার আছে? ক্লাসের সবাই আমাকে বল। না ভাইয়া। ঠান্ডা মাথায় আমার কথাটা শুনো। হ্যাঁ, বলো 6টা বিন্দু দিয়া কয়টা সরল রেখা গঠন করা যায় নরমালি? 62 15টা। বলো 3টা সমরেখ বিন্দু দিয়ে কয়টা সরল রেখা গঠন করা যায়? তিনটা বিন্দু দিয়ে কয়টা 3C2 সরল রেখা এটা বলো। 3C2 বাদ দিয়ে দিলাম এই তিনটা। বলো তিনটাই যদি বাদ দিয়ে দিই একটা সরল রেখা হয়েছে না? এই তিনটা দিয়ে তো একটা সরল রেখা হয়েছে নাকি? জি ভাইয়া। এই তিনটা দিয়ে সেই এক আবার যোগ করতে হবে না? আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আমি তিনটাই বাদ দিয়ে দিছি, বিএফ এফই বিই তিনটাই বাদ দিয়ে দিছি, কিন্তু বিইটা তো হয়েছে নাকি? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। দ্যাট ইজ ওয়াই এন সংখ্যক বিন্দুর মধ্যে আর সংখ্যক বিন্দু যদি সমরেখ হয়, তাহলে সরলরেখা হওয়ার কথা NC2, আর C2টা একই সরলরেখায় হওয়ার কারণে এটা বাদ দিব, কিন্তু একটা সরলরেখা তো হবে, যোগ 1। বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভেরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে এক যোগ হয় নাই কেন বলো? কারণ সমরেখ বিন্দু দিয়া কোনো ত্রিভুজই হবে না। আমি কি বুঝাইতে পারতেছি? সরল রেখা একটা হইলেও ত্রিভুজ কি হইছে? আরেকবার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আরেকবার। না ভাইয়া। এরা 6টা বিন্দু থেকে 3টা বিন্দু নিতে হয় ত্রিভুজের জন্য, তাহলে কি NC3 হওয়ার কথা না? জি ভাইয়া। কিন্তু আমারে বলো, সাপোজ সমরেখ যদি বিন্দু থাকে, সেই সমরেখ বিন্দু দিয়ে কি কোনো ত্রিভুজ হবে? একটাও হবে? না ভাইয়া। না ভাইয়া। তাহলে RC3টা বাদ দিয়ে দিবা জাস্ট। এখানে আর এক যোগ হইল না, কারণ সমরেখ বিন্দু দিয়া কোন ত্রিভুজ গঠিত হয় না, তবে সরল রেখা একটা গঠিত হয়, এই কারণে এক যোগ হয়েছে, এক যোগ হয় না। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো? ইন্ডিভিজুয়ালি আমাকে একটু জানাও। ভেরা কেন তোমাদের বোঝা দরকার? কারণ এইটা তোমাদের কলেজে বোঝার সম্ভাবনা 0। মানে তোমরা কলেজে এটা যদি আমাকে বুঝো যে ভাইয়া আপনার চেয়ে সুন্দর করে বুঝাইছে, আমি খুব সুন্দরভাবে বুঝতে পারছি, তো এটা সম্ভাবনা নাই ভাইয়া, সরি টু সে। কারণ হচ্ছে কি ওই কনসেপ্ট লাগবে ওইভাবে। ভেরা তুমি, আমি তো মাত্র 3টা বিন্দু দিয়ে দেখাইছি, সাপোজ তুমি 10টা বিন্দুর মধ্যে 5টা সমরেখ দেখাইতে গেলে কি অনেক ঝামেলা হয়ে যাবে না? মানে অনেকগুলা বিন্দু যোগ করে 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 আমার তোমাকে বুঝাইতে হবে, তোমাকে ওই কনসেপ্টটা বুঝতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাই। তাহলে ভাইয়া এক লাইনে উত্তর বলে দাও। তোমাকে অঙ্কটা আমি 1 মিনিটে করাই দিব, কিন্তু থিওরিটা বুঝাইতে 10 মিনিট লেগে গেল। ভাইয়া বলবা একটা সমতলে 13টা বিন্দু আছে, 5টা সমরেখ, কয়টা সরল রেখা পাওয়া যাবে? 10C2 minus 5C2 plus 1. এক্সেলেন্ট। কয়টা ত্রিভুজ হবে? প্লাস 1টা হবে না কেন? 13C3 minus প্লাস 1টা হবে না? 13C3 minus 5C3। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? 69টা সরলরেখা আর 68টা হইতেছে হ্যাঁ হ্যাঁ, 200 কয়টা যেন হয়। মানে আমার উত্তর নিয়ে মাথা ব্যথা নাই, আমার কথা হলো অঙ্কটা বুঝছো কিনা। সবাই কি বুঝতেছো? তো আমি উত্তরটা লিখে দিচ্ছি।
19 নাম্বার হবে সরল রেখা 13c2 মাইনাস 5c2 প্লাস 1 কেন হইল ভাইয়া? 5টা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয় এ বি সি ডি ই, ভাইয়া ভালো করে শোনো, এ বি সি ডি ই দিয়া কয়টা সরল রেখা হওয়া উচিত ছিল যদি আলাদা আলাদা হইতো? 10টা হওয়ার কথা ছিল 5c2, কিন্তু প্রকৃত পক্ষে হইছে কয়টা? একটা। মাত্র একটা, এই এইটাই হলো এটা 1 5c2 10টা বাদ দিয়ে দিছি, 10টা বাদ দেওয়ার পরে আমার মনে হইলো একটা তো হইছিল, তো দ্যাট ইজ ওয়াই প্লাস 1। সবাই কি বুঝতেছো? ত্রিভুজের সংখ্যা কত হয়? 268 13c3 minus 5c3 268। সুপার টুপার হিট 268 না, শুধু 68 হবে না? না না না, এটা 276 মনে হয়। দেখো তো একটু 13c3 কত? ও ভাই আমি 3 জায়গায় ভুলে 2 লিখে দিয়েছিলাম। 13c3 286 থেকে 10 গেলে 276 হয়। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। এরা আমি যে পরীক্ষাটা নিব এমসিকিউ, তোমরা 2 পায়ে গেলা, কারণ 2টা অবজেক্টিভ হবে এই সূত্রের আন্ডারে। সবাই কি বুঝতেছো? আজকে ক্লাসের পরে আমি তোমাদের গ্রুপে কোশ্চেনটা দিব। নেক্সট রবিবারের আগে তোমরা সবাই ইচ এন্ড এভরি স্টুডেন্ট 5.1 5.2 এর এমসিকিউ পরীক্ষাটা দিবা। 25 25 50 মার্কের, 5.2 এর 25 5.1 এর 25। নেক্সট উইকে আমি ক্লাসের পরে এই কোশ্চেনটা সলভ করব। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই বুঝছো? ওকে, 5.2 শেষ, আমরা 9.6 এ চলে যাব এখন। তোমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র মনে আছে নাকি সব ভুইলা টুইলা খায়া ফেলাইছো? না ভাই মনে আছে। ওকে, তাহলে আসো 9.6টা শুরু করি। 9.6 মানে তোমাদের একটা গুড নিউজ দেই। গুড নিউজটা হইলো 9 এর সব কঠিন তুমি কইরা ফেলাইছো। মানে 9 এর মধ্যে সবচেয়ে কঠিন চ্যাপ্টারটা ছিল 9.4, যেটা তোমাদের অলরেডি হয়ে গেছে। আমাকে তোমাদের ব্যাচের কয়েকজন আমাকে বলছিল যে ভাইয়া 9.4টা আবার পড়তে চাই, কে যেন বলছিল আমাকে। তাদের উদ্দেশ্যে বলি, এই ফ্রাইডে স্যাটারডের পরের ফ্রাইডে স্যাটারডে, হ্যাঁ মানে আমি টাইমটা বলে দিই, 15 তারিখ আর 16 তারিখ বিকাল 5টায় এই যে 9.4 চ্যাপ্টারটা পড়াবো। বুঝতে পারছো? ব্যাচ 3-তে। তো যারা করো নাই তারা একটু করে নিও, বা যারা মিস করছো আর কি। চ্যাপ্টার 9.6 এর নাম হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, বাংলায় বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। সহজভাবে বলি, এত জটিল ভাষা না বলে। কেউ কি বলতে পারবা সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? বেগ। এস কে বেগ। বেগ, ডিএস বাই ডিটি বা ডিডিটি অফ এস, বেগ। একবার করছো, আবার করো, ত্বরণ হবে ভাই। এবার ত্বরণ হবে। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে আমি বলতে পারি, বাংলা ভাষাটা ভালো করে শুনো, সরণের প্রথম অন্তরজ ইংরেজিতে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ হলো বেগ, দ্বিতীয় অন্তরজ বা সেকেন্ড ডেরিভেটিভ হইল ত্বরণ। একাধিকবার অন্তরীকরণ করলে সেইটাকে বলা হয় সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি? জি ভাই। ভেরা, এবারে এটা তো বুঝাইলাম ফিজিক্স, এবার একটু ম্যাথ বুঝাই। y কে ddx করলে হয় ddx অফ y
বা ডিওয়াই বাই ডিএক্স এর আরেকটা নাম আছে, আরেকটা নাম হইল y1। y1 এই কারণে বলা হয় সরণের ফার্স্ট ডেরিভেটিভ হইল বেগ, y এর ফার্স্ট ডেরিভেটিভ y1, ডিওয়াই বাই ডিএক্স আর y1 সেম। মাথার মধ্যে ভালো করে সেট করে নাও, y1 কেই ডিওয়াই বাই ডিএক্স বলে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ওকে, নেক্সট আরেকবার ডিডিএক্স করলে কি হবে গেস করতে পারো? ডিওয়াই বাই ডিএক্স কে ডিডিএক্স করলে d2y বাই dx2, অনেকে এটা উচ্চারণ করে কি d স্কয়ার y বাই dx স্কয়ার। জিনিসটা আসলে এই উচ্চারণ না, তোমরা মনে রাখবা dy বাই dx এটাকে ddx করলে যেটা হয় সেটাকে উচ্চারণ করে d2y বাই dx2 বা y এর সেকেন্ড ডেরিভেটিভ। ক্লাসের সবাই কি বুঝতেছো? এই dy বাই dx কে ddx করলে হয় হচ্ছে d2y বাই dx2। অনেকের মাথায় কি এটা আসতেছে যে ভাইয়া এটা d স্কয়ার x স্কয়ার কেন না? জি ভাই। এই যে সরল সরল মনের প্রশ্ন, দেখছো তোমাদের প্রশ্ন আমিই করে দিই। ভয় পাও কেন? করো যে ভাইয়া এটা তো মানে এটা তো বুঝলাম, এটা তো হইলো না। আসলে ভাইয়া এটা কিন্তু গুণ হয় না। আসলে এই টুটা দ্বারা বোঝানো হয়েছে যে আমি y কে দুইবার ডিফারেন্সিয়েট করছি। আর কয়বার x এর সাপেক্ষে বলো? দুইবার x এর সাপেক্ষে, এই কারণে dx স্কয়ার, d স্কয়ার x স্কয়ার হবে না। পরিবর্তনের হার তো আর বারবার হয় না, মানে ব্যাপারটা হলো d তো আর আমি বারবার করি নাই, আমি পরিবর্তনের হার নির্ণয় করছি y কে দুইবার, এই কারণে এটা d স্কয়ার হয়েছে। আর এটা হলো x এর সাপেক্ষে দুইবার, এই কারণে dx2। লেখার প্রোটোকল এইটা, d স্কয়ার x স্কয়ার হবে না। আমি কি বুঝাইতে পারছি জি ভাই। ক্লাসের সবাইকে? বলে গেস করো তো আরেকবার ddx করলে কি হবে? তাহলে এটা গেস। dy3 বাই dx3। dx3 d কিউব y বাই dx কিউব বা d3y বাই dx3, যেটাই বল। ভাইয়া এভাবে করে কি আরো পারবা? সো অন। জি ভাই। এখন কইবা আল্লাহ ভাইয়া কয়বার? সর্বোচ্চ 4 বার আছে, মানে তোমাদের বইতে সর্বোচ্চ 4 বার আছে, তবে সেটা 2-3টা অঙ্কে। ম্যাক্সিমাম অঙ্কে দুইবার ddx করে শেষ। তো তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। আগে হচ্ছে একবার ddx করছো, এবার হলো একাধিকবার ddx করতে হবে, নতুন কোনো ফর্মুলা নাই, কারণ তোমরা ভাইয়ারা অলরেডি ডিফারেন্সিয়েশনের সব সূত্র পড়া ফেলাইছো। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাই। আমার থিওরিটিক্যাল প্যাচাল শেষ, এবারে আসো ম্যাথ করি। এই চ্যাপ্টার সহজ লাগবে তোমাদের কাছে, আর এই চ্যাপ্টারের চেয়েও পরবর্তী যে 3টা চ্যাপ্টার আছে 9.789 অন্তরীকরণের প্রয়োগ, এত সহজ লাগবে যে তুমি ভালোবাসা ফেলাইবা এই চ্যাপ্টার। মানে আমি অ্যাজ এ স্টুডেন্টের মতোই বলতেছি। ভেরা 9.6 এর 1 নাম্বার y ইকুয়াল টু এত দেয়া আছে, কি কি বের করতে বলছে বলো তো? d2y by dx2 y2 আর y3 y2 আর y3, এক্সেলেন্ট। একবার হলো সেকেন্ড ডেরিভেটিভ, আর সেকেন্ড ডেরিভেটিভ পারলে আরেকবার ddx করে থার্ড ডেরিভেটিভ, কোনো ব্যাপার না। আসো স্টার্ট। ভেরা আমরা এখন টানা করব 9টা শেষ করে ফেলবো। 9 শেষ করে 2টা চ্যাপ্টার ধরবো একসাথে, মানে 9টা এখন টানা শেষ করে নিব। তারপরে তোমাদের করাবো 4 আর 10 কম্বাইন্ডলি। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ওকে, তো আমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারবো। চলে গেছে। ভেরা আমি তোমাদের কিন্তু ফোর্স করি নাই, তোমরা এই সপ্তাহে 5.1 আর 2 এর এক্সামটা অবশ্যই দিয়ে ফেলবা।
কারণ আমার জানা দরকার আছে কার কতটুকু বিন্যাস সমাবেশের কনসেপ্ট ক্লিয়ার, কারণ আমি ওই প্রশ্নগুলো অ্যান্সার আবার সলভ করাই দিব। এক দেয়া আছে ওয়াই, এরা আগে একবার লিখতা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এই অঙ্কে 3 বার লিখতে হবে। এক্স টু দি পাওয়ার -2 লিখবো না, কিন্তু যতবার ডিডিএক্স করবা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কথাটা লিখতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই অ্যান্সারটা বলো, অ্যান্সারটা বলো, অ্যান্সার কত? অ্যান্সার কত? 2x 2x minus minus 1 by এটা কত? 0 -2 বুঝছো সবাই? minus এই 2 লাইনটা? by root 2. না না ভাইয়া কি বলতেছো? 3, sorry ভাইয়া। নামাও কমাও, নামাও কমাও, -2 সামনে আসলো আর -2 -1 -3 -5 কে ডিডিএক্স করলে 0 হয়। ক্লাসের সবাইকে কি বোঝাতে পারছি? কি ভাইয়া? আরেকবার ডিডিএক্স করো, ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, ডিডিএক্স অফ 2x - 2x টু দি পাওয়ার -3। ক্লাসের কে কে বলতে পারবা ডিওয়াই বাই ডিএক্স কে ডিডিএক্স করলে কত হয়? d2y by dx2 এক্সেলেন্ট, এটা একটা অ্যান্সার, কারণ এটা সুতরাং দিই, এটা 2 6 সামনে, এটা একটা অ্যান্সার। সো এটা একটা অ্যান্সার দিয়ে রাখলাম। জানতে চাই থার্ড ডেরিভেটিভ কত হবে? আবার ddx of The -24 x to the power -5. এক্সেলেন্ট, দেখছো দেখ কেমনে পারতেছো। সহজ না ম্যাথগুলো? তুমি একবার ডেরিভেটিভ করছো, একাধিক ডেরিভেটিভ করতে সমস্যা কোথায়? সহজে। পরের ম্যাথে চলে যাই। 2 নাম্বার, এটা একটু বড় হবে কারণ এটা গুণের সূত্র, 3 বার ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ নির্ণয় করতে বলছে। বেরা x³ ইনটু ln x দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, তাহলে গুণের সূত্র হবে, ক্লাসের সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই দয়া করে আবার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো মুখস্থ করো, আর ইনফ্যাক্ট রেগুলার হোমওয়ার্ক করলে তাহলে দেখবা যে এমনি মুখস্থ হয়ে যাচ্ছে সূত্রগুলা। তোমরা হোমওয়ার্কগুলো কি করো? হ্যাঁ, মানে আস্তে আস্তে দেখা যাচ্ছে হোমওয়ার্ক দেওয়ার পরিমাণ, প্রথম দিকে দেখতাম যে 80% হোমওয়ার্ক দিত, তো আস্তে আস্তে সেটা 20% হয়ে গেছে, 80% দেয় না। তো এটা ঠিক না, রেগুলার হোমওয়ার্ক দিবা, রেগুলার কাজগুলা করবা ভাইয়া। ইনশাল্লাহ শীঘ্রই যদি অফলাইন ক্লাস শুরু হয়ে যায়, আগের গুলার হোমওয়ার্ক সহ সব দেখবো যে করছো কিনা। ওকে, ডিডিএক্স করো। ভাইয়া অঙ্কে যেটা দেয়া থাকবে সেইটা লিখবা, মানে অঙ্কে যদি d3y/dx³ এটা থাকে তাহলে এটা লিখবা, অঙ্কে যদি y3 থাকে তাহলে সেটা লিখবা। সবাই কি বুঝতেছো আমার কথা? দুইটা তো সেম, মানে ম্যাথে যেটা দেয়া থাকবে তুমি সেটা লিখবা। বুঝাইতে পারছি? জি ভাই। এটা ইউ, এটা ভি। বলো ডিডিএক্স করলে কত হয়? ঠান্ডা মাথায় বলো। x square plus 3x square into ln x হ্যাঁ, এত তাড়াতাড়ি করে ফেলতেছো কেন? x³ ddx of ln x, dx of ln x ln x plus ln x dx of x3. ln x x³ ln x কে ddx করলে কত হয়? 1/x 1/x। আর x³ কে ddx করলে কি হয়? 3x স্কয়ার। x³ আর এটা কাটা, লম্বা ম্যাথ হবে কারণ হইলো যে 3 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, এতক্ষণে মাত্র একবার করছি,
এবার দ্বিতীয়বার ddx of dy by dx, যদিও আমিও মানে সবসময় বলে ফেলি dy by dx, উচ্চারণে কিছু যায় আসে না, তুমি তো ঠিক মতোই লিখতেছো তাই না? মানে আঞ্চলিক ভাষায় কথা বলে মানুষ, তাতে কি যায় আসতেছে? পরীক্ষার খাতায় তো আর লেখে না, মানে পরীক্ষার খাতায় ময়মনসিংহের কেউ কি লেখে খাইসুইন গেসুইন, এগুলো তো আর লেখে না। আচ্ছা ভাইয়া, যদি এভাবে না নামে মানে লেফট সাইড আর রাইট সাইড ডাইরেক্ট না লেখা, এইভাবে একটা প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু d3y বাই dx3, এর থেকে তাহলে আসছে নামাতাম, তাহলে কেমনে লিখবা? ফার্স্টে তো একবার না করে কেমনে করবা? মানে তুমি খালি এটা লিখে যাবা ddx ddx ddx, কেমন দেখা যায় এটা? জি ভাইয়া। এ ভালো হইতো না ভাইয়া, মানে একবার dy বাই dx তারপরে t স্কয়ার y বাই dx স্কয়ার এর ভ্যালু এটা এইভাবেই লেখা উচিত। মানে অঙ্ক খালি আপনি ddx লিখবা আবার ddx লিখবা, এটা কেমন দেখা যায়? না ভাই, তাহলে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এই লেখাটা কম তো। ওইটা লিখতেই হবে ভাইয়া, নাহলে কাটা খাবা। শর্টকাট করার ট্রাই করো না। বলো x স্কয়ার কে ddx করলে 2x, এটা তো নরমাল। এইটা কি হবে ভাইয়া? এটা গুণের সূত্র, ddx of b ddx of ln x আর ln x ddx of 3x স্কয়ার। ln x কে ddx করলে কত হয়? 1/x 1/x। 3x স্কয়ার কে করলে হয় 6x। 6x একটা x x কাটা, এটা হলো 3x আর এটা 2x আছে, তাহলে কত হবে টোটাল? 5x। 5x। ওকে, সো d2y লাস্ট বারের মতো ডিফারেন্সিয়েশন করার সময় চলে আসছে। তৃতীয়বার এই চ্যাপ্টারটা ভালো মতো করলে কি হবে জানো? মানে ডিফারেন্সিয়েশনের সূত্র একেবারে ঝাঁঝরা হয়ে যাবে, কারণ একই অঙ্কে তুমি 2-3 বার করে করবা, তাহলে 40টা অঙ্ক থাকলে তোমার 120 বার ddx করা হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? আর ভাইয়া আমি প্রথম একটু ডিটেইল লিখতেছি, যতটা সময় যাবে একটু লাভ দিতে পারবা না? জি ভাই পারবো। মানে ইনশাল্লাহ লাফাইতেও পারবা, তখন লাইন সংখ্যা কমে আসবে। d কিউব y বাই dx কিউব 5, এটা uv, আবারও u ddx of v v ddx of u। পরবর্তীতে দেখা যাবে যে এই গুণের সূত্র লিখবাই না, ডাইরেক্ট কি হয় সেটা লেখা বসে থাকবে। কত হয় ln x কে ddx করলে কত হয়? 1/x ভাই তখন আবার নাম্বার ভেরি কাটবে গুড, নাকি? 6x into 1/x আর 6 ln x, এটা 6 x x কাটা, 5 আর 6 হয় 11। হ্যাঁ, এটাই আনসারটা। বিশাল বড় অঙ্ক। ভাই এভাবে লাইন স্কিপ করলে কি আবার নাম্বার কাটবে নাকি? ভাইয়া লাফাইলে না 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 ভাইয়া, আমার ধারণা না, তবে তাই বলে তুমি বইয়ের মতো লাভ দিও না, কিন্তু বইয়ের উদাহরণে দেখবা এই লাইন তারপরে এই লাইন, এমন করো না, বুঝছো? এখানে তুমি এক লাইন বাদ দিতে পারো, মানে এই যে গুণের সূত্রটা ভেঙে দেখাইছি না, এটা না দেখাইলেও হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি হ্যাঁ। না, নাম্বার কাটবে না, মানে স্যাররাও অভ্যস্ত, কারণ স্টুডেন্টরা ডিডিএক্স প্রথম দিকে এত লাইন বাই লাইন কেন করাইছি, যেন পরে তুমি এই জিনিসটা সহজে বুঝতে পারো। ওকে, আমরা এই টাইপের আরেকটা ম্যাথ করে আজকে শেষ করব। তোমাদের আজকে কাজ দিব একটা অনলি, এই চ্যাপ্টারের 6-এর 2 নাম্বারটা করাই দিচ্ছি, 6-এর 1 নাম্বারটা করবা। 6-এর 1 নাম্বারটা আরো সহজ, 6-এর 2 নাম্বারটাই বরঞ্চ একটু বড়। y4 আছে ভেরা, এইবার কি তুমি dy বাই dx লিখবা বলো তো? মানে এই বামে y1 y2 y3 y4 এইভাবে লিখবা। তো আসো এটা লাস্ট অঙ্কটা করি। এই অঙ্কটা করে খুব মজা লাগবে তোমাদের, দেখো মানে খুবই মজার। প্রশ্নে বলছে 6-এর 2 দেয়া আছে
y ইকুয়াল টু, sin শুধু cos cos শুধু sin এভাবে লিখবে। হ্যাঁ 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 ঠিকই বলছো, খালি পল্টি খাইতে থাকবে। এটা আছে প্রমাণ করতে বলছে y4 মাইনাস y ইকুয়াল টু 0। আচ্ছা দেখি কে কে বলতে পারো y1। ভাইয়া y1 মানে কিন্তু ddx করছো, ক্লাসের সবাই কি বুঝতে পারছো? মানে এইটার সাথে কি তোমরা ইউজ টু, আমি একটু বুঝাই। ইনফ্যাক্ট কি করছি, এই পাশে ddx অফ y করছি, এইটা মানে কি y1 না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাই, লেখা কম না আমার যেকোনো এখন কিছুর সাথে তুমি use করা যায়। এইভাবে লিখতে হবে। হ্যাঁ তোমাকে এখন এইভাবে লিখতে হবে, এটা সময়ের দাবি। কেন ভাইয়া? অঙ্কে y4 আছে, আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ইনফ্যাক্ট তুমি এই লাইনটাও স্কিপ করতে পারো। মানে ধরো ddx করে কি হয় তা আমাকে বলো, কত হয়? b cos x minus a sin x. আচ্ছা ফার্স্টেই লিখি, মাইনাস a sin x প্লাস b cos x। বুঝছি সবাই? যদি বুঝে যাও y2 বলতে পারবা ধুমাধুম ডাইরেক্ট, a cos x minus b sin x। মাইনাস a cos x মাইনাস b sin x। ওকে, আরেকবার ddx করো, বলবা কত হয়? a sin x minus b cos x. এক্সেলেন্ট, a sin x মাইনাস b cos x। লাস্ট বারের মতো y4 বলবা কত হয়? a cos x A plus cos x b minus ভেরা এই চ্যাপ্টারটার আমি নাম দিছি, কেতাবি নাম হইল পর্যায়ক্রমিক অন্তরীকরণ, আর শাহেদ স্যারের নাম হইল ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক বুঝো ভাইয়া? জি ওই যে সিনেমায় দেখো না, বুঝতে পারি ওইটাই শিখতেছি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে নায়কের মাথায় একটা বাড়ি দিল, নায়ক ভুলে গেছে সবকিছু, আরেকটা বাড়ি দিলে কি মনে আসে না সবকিছু, পুরনো স্মৃতি, হ্যাঁ জি ভাইয়া, বাংলা কে সিনেমা। তার বাপরে মারছে, কে মারে মারছে। যারা এই অঙ্কের ক্ষেত্রে ddx করতে 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 তুমি আবার আগের জায়গায় চলে আসবা 90% অঙ্কে। এই কারণে চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক। বলবো ভাই এটা মানে কি ওয়াই না? ভাই ভাবছিলাম না জানি কি শর্ট পয়েন্ট পরে নাম দিবেন পরন্ত। এটা কি হবে বলো? a cos x plus b sin x মানে y, y4 minus y equal to 0 proved। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাই। ওকে, জি ভাইয়া। দুইটা অঙ্ক বাড়ির কাজ দিব ভেরা, আমি ভুলে গেছি। একটা 6-এর 1 যেটা তুমি নিশ্চিত ভাবেই পারবা, এবারেও 4 বার পল্টি দিবা, দেখবা আগের জায়গায় চলে আসছে, বরঞ্চ এটা আরো সহজ। 6-এর 1। আরেকটা বাড়ির কাজ হচ্ছে ভাইয়া 38 নাম্বার 38, কি মনে হয় পারবা? একটু আগে করাইছি তোমাকে, জি বেশি স্যার। একটু আগে। জি ভাই। এবার খালি d কিউব y বাই dx কিউব না লিখে y3 লিখবা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলায়ও। নেক্সট উইকের দুইটা ক্লাসে আমরা 9.6টা শেষ করব। প্রতিটা অঙ্ক ইচ এন্ড এভরি অঙ্ক করতে হবে, প্লাস তোমাদের কাজ হইল এক্সামটা দেওয়া 5.1 5.2। ভালো থাকো সবাই।